সময় আসবে যখন আমি এই নামগুলি ফাঁস করে দেব যে কে কার এজেন্ট। আমি দেশকে ভালোবাসি, আমি রাজনৈতিক দলকে আমার ভালোবাসার কিছু না। এদেরকে শাস্তি দিতে হবে, তারা যা করেছে, আতিয়ার থেকে শুরু করে তারপর পরে যারা ছিল। আপনাকে ধরতে হবে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানদেরকে, যারা এই অন্যায়গুলি করেছে। এই স্টক এক্সচেঞ্জে ৩,০০০ কোটি টাকার উপরে হবে, ট্রেডিং হবে, এবং দেখবা যে মানুষ কিভাবে এটার উপরে ফেট আনে। ইউ হ্যাভ টু ডিরেগুলেট। ওভার রেগুলেটেড মার্কেট আছে। আজকে কোর্টের মধ্যে সময় টেলিভিশন নিয়ে একটি মামলা চলছিল কোম্পানি কোর্টে। সেখানে ঠাকুর ভাইয়ের যে দলের লয়ার্সরা আছেন, ওরা সব কার পক্ষে দাঁড়িয়েছিলেন? প্লিজ চেক। অন্যদিকে কে ছিল? কি ধরনের কোর্টে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, কেমন ঝগড়া হয়েছে, যত অ্যাকাউন্টস ফ্রিজ হয়েছে, ওদের জন্য কারা দাঁড়াচ্ছে দেখেন এইগুলি। এখন কথা বললে বলতে দেখো, প্রফেশন আরেক জিনিস আর আর পলিটিক্স আরেক জিনিস। ফাইন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু এইখানে কি এই প্রফেশন? যখন সার্ভার ইউ নো দিস, আমি প্রায় 2 বছর লিড দিয়েছি মুভমেন্টকে, কারেক্ট সার্ভার, এস দি অ্যাডহক কমিটির হিসাবে। তুমিও আমাদের সাথে ছিলা, পরে কেন তুমি চলে গেলা আমি ঠিক জানি না, বাট আই ওয়াজ দেয়ার। পুলিশের ডান্ডা, মামলা মোকদ্দমা হয়েছে আমাদের বিরুদ্ধে। আজকে ঠাকুর সাহেবের যে ওই দলটা আছে ফোরাম, তারা আজকে আমাদেরকে পাত্তাই দেয় না। যখন আওয়ামী লীগ ছিল তখন সামনে আমি ছিলাম, বাদল ছিল, সার্ভার তুমিও ছিলা কয়েকটা ইসে, ইউ হ্যাভ জয়েন্ড অলসো। আজকে ওরা আমাদের সাথে কথাও বলে না, পাত্তাও দেয় না। তবুও আমি যে কথাগুলি বললাম, আমি নাম আজকে বলছি না, কিন্তু এই সময় আসবে যখন আমি এই নামগুলি ফাঁস করে দেব যে কে কার এজেন্ট। আমি দেশকে ভালোবাসি, আমি রাজনৈতিক দলকে আমার ভালোবাসার কিছু না। আইন করতে হবে। শুধু আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগের দোসরদের ধরেন, হানিফ থাকতো নড়াইলে না, কুষ্টিয়া ধরেন, একটা কথা এক্সাম্পল দিচ্ছি। আপনি জাস্ট দেখেন যে তার সম্পদ কত ছিল 1996 এর আগে, দেন 1996 এবং তারপরে এই 15-16 বছরে তার কত কি হয়েছে। একদম ইটস নট ডিফিকাল্ট, ইটস ভেরি ইজি। এগুলি নিতে হলে না আপনাকে আইন করতে হবে। ধরেন আপনি যদি বেক্সিমকোর শেয়ারস গুলি নিতে চান, বা অন্য যারা এই যে চ্যানেল দখল করেছে না, অনেক টিভি 10 টিভি সব দখল করেছে না, ওই যে টিভির এইগুলির সাথে কত অন্যায় করা হয়েছে। এইগুলি করতে হলে তো আপনাকে, এইগুলি তো ডিজিএফআই করিয়ে দিয়েছে এট দ্য টাইম, ওরা আপনার থেকে সই নিয়ে করিয়ে দিয়েছে। কিন্তু এইগুলি এখন আপনি যদি করতে চান, একটা আইন লাগবে, তো একটা আইন। এই জন্যই আমি বারবার বলছি, ইকোনমিক ক্রাইমস এর একটি আইন করেন, একটি ইকোনমিক ক্রাইমস এর আপনি ট্রাইব্যুনাল করেন। বিকজ শুধু আমাকে ধরলে তো হবে না, ব্যাংকার্সদেরকে ধরতে হবে, আপনাকে শাস্তি দিতে হবে, আপনাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরদেরকে শাস্তি দিতে হবে, তারা যা করেছে, আতিয়ার থেকে শুরু করে তারপর পরে যারা ছিল। আপনাকে ধরতে হবে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানদেরকে, যারা এই অন্যায়গুলি করেছে, যার জন্য আজকে দেশের এই পরিস্থিতি, ইকোনমিক পরিস্থিতি, আমাদের ইকোনমিক পরিস্থিতি তো খুব খারাপ। তারপরেও দেখেন, জোর গলায় বলছে যে আমরা যে বাজেট দেব, এই বাজেটে আমাদের রিলায়েন্সটা হবে বিদেশের টাকা, মানে গ্রান্টস হোক বা লোনস হোক বা যাই হোক,
আমরা আমাদের ব্যাংকের উপরে আমরা নির্ভরশীল হব না। আরে আপনি কিসের নির্ভরশীল হবেন? ব্যাংকের সব টাকা তো নিয়ে গেছেন। আরে ইউনূস সাহেবের সময় তো যা যা ছিল ওইগুলো নিয়ে গেছে দেশ চালানোর জন্য। আপনাকে ব্যাংক টাকা দেবে কোত্থেকে? দে হ্যাভ নো ডিপোজিটস। ওদের ওই যে ইয়েটাই কমে গেছে, ওই যেগুলি ম্যান্ডেটরি যে টাকাগুলি রাখতে হয়। তো আপনি আমাকে বেকুফ বানাবেন তো, অ্যাটলিস্ট আমি তো বেকুফ হব না, জনগণ হয়তো বেকুফ হতে পারে যে আমাদের ব্যাংকিং সেক্টর থেকে এই সরকার আর টাকা তুলবে না, ওরা বিদেশ থেকে টাকা নিয়ে আসবে, ডেফিসিট বাজেট হবে, ওইখান থেকে টাকা এনে তারা চালাবে। আপনি ব্যাংকের কাছে তো টাকাই নাই, আপনি যা ছিল সেটাও নিয়ে গেছেন আপনি এই গত 7-8 মাসে। সো এখন ওদের কাছে তো টাকা নাই, আপনি কিভাবে করবেন? অনেক ধন্যবাদ মহসিন ভাই। আমি সারোয়ার ভাই, যে 90,000 করোড় টাকা, 90,000 কোটি টাকা এই মুহূর্তে ইয়ে হয়েছে, কি বলে, আমাদের যে শেয়ার বাজার থেকে লুট হয়ে গেছে। তো সেইটাকে ঠিক করবে, বাইরে থেকে লোক এনে ঠিক করবে। আমি উনি বাইরের থেকে লোক এনে কি ঠিক করবে? বাইরের লোক কি জানে যে এখানে কি হচ্ছে? প্রত্যেকটা প্রেক্ষাপট ওয়াজ ডিফারেন্ট। 1996 ওয়াজ এ ডিফারেন্ট প্রেক্ষাপট। কেন ডিফারেন্ট প্রেক্ষাপট ছিল? তখন ডিজিটালাইজেশন ছিল না, তখন ওই কাগজের শেয়ারস গুলি ছিল। এইগুলি সালমান টামান করেছে কি ডুপ্লিকেট সার্টিফিকেট দাঁড়িয়ে। তখন আই ডোন্ট নো ইফ এনি অফ ইউ রিমেম্বার্স, মতিঝিল ভরা থাকতো, রাস্তায় জ্যাম, ট্রেডিং হচ্ছে, লোকজন স্টক মার্কেটের বাইরে। কিবরিয়া সাহেব এসে বললেন যে দেখো কত চাঙ্গা আমার স্টক মার্কেট। এন্ড দেন তারপরে এইভাবে পড়ে গেল, হাজার 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 লোক ধ্বংস হয়ে গেল। তারপরে এগুলি ডিজিটালাইজেশন হলো, এইগুলি করার পর এখন এইখানে এইটার একটা মানে কি বানিয়েছে, আই ক্যান্ট টেল ইউ। ঠাকুর, if you sit with me and if I give you the charge of আমার সাথে বসে আমি বলছি that you can make the stock exchange into a bullish market। এই স্টক এক্সচেঞ্জে 3,000 কোটি টাকার উপরে হবে, ট্রেডিং হবে, এবং দেখবা যে মানুষ কিভাবে এটার উপরে ফেট আনে। You have to deregulate, over regulated মার্কেট আছে। ঠাকুর, যদি আমি আমার ছেলেকে বলি যে তুমি এই প্যান্ট পরো, এই শার্ট পরো, এখন সে আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হওয়ার পরও যদি আমি কন্টিনিউ, কি সিচুয়েশন হবে? আমি যদি ওকে সারাক্ষণ রেগুলেট করতে থাকি যে না না তুমি এখন ভাত খাবা না, এখন তুমি রুটি খাবা, হবে? ওই ছেলেটা রিভোল্ট করবে, ইউ সি। তো আমার কথা হচ্ছে ইটস ওভার রেগুলেটেড, grossly over-regulated, highly over-regulated. Deregulate this. আপনার কি ইকোনমি, আপনি ইকোনমিতে রেশনালাইজ করেন ট্যাক্স স্ট্রাকচার আর ভ্যাট স্ট্রাকচার, রেশনালাইজ দিস। আপনি এনবিআর কে 2 ভাগে ভাগ করে দিলেন, মহা ভালো, বিরাট কাজ করে ফেলেছেন আপনি। ঘোড়ার ডিম হবে এটা করে, আসল জায়গায় আসেন না।